আমরা একটু আগে একটা খুশির খবর পেয়েছি, সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, যেটা পোস্টের জন্য যে ইয়েটা ছিল, সেটার ফুল নোটিফিকেশনটা চলে এসেছে এবং 3/11/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এটার। ঠিক, অর্থাৎ পরের মাসের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। লাস্ট ডেট হচ্ছে 3/12/24, সরি 24 নয় 25, 3/12/25। তাহলে এটার জন্য ফর্ম সবাই অ্যাপ্লাই করে দিও। হ্যাঁ, দেখো একটা পরিস্থিতি আমি পিএসসি সূত্রেই বলছি, কারণ বিসিএস এর কিন্তু 24-এরটার এখনো কিন্তু কিছু ঠিক হয়নি, কবে নোটিফিকেশন আসবে বা ইত্যাদি। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে বাকি যে পরীক্ষাগুলো হচ্ছে, হ্যাঁ, সেই পরীক্ষাগুলোকে কিন্তু মিস করা যাবে না, দিতে হবে। ঠিক আছে, যারা অলরেডি কোনো জবে রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, তারা এগুলো ফর্ম অ্যাপ্লাই করো না করো কিছু আসে যায় না। কিন্তু যারা এখনো কোনো জব সিকিউর করতে পারোনি, হ্যাঁ, তাদের কিন্তু প্রত্যেকটা জবকেই পাখির চোখ করে এগোতে হবে। একটা সময় একটা কথা ছিল যে যে পরীক্ষাটা নিয়ে পড়ছো সেটাকে নিয়েই ভাবতে থাকো। তো এই কথাটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, কারণ 24-এর বিসিএসটা এখনো হলো না, তাহলে 25-এরটা কবে হবে সেটা ভগবান জানে আর এই রাজ্যের প্রশাসন জানে। সো খুবই এটা খারাপ বিষয়। তো যাই হোক, আমরা ম্যাথের ক্লাসটা আমি খুব দ্রুতই শুরু করব। ঠিক আছে, একদম চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্লাসটা খুব দ্রুত শুরু করব, যাতে করে এই ডব্লিউবিএসএসসি তে যে ম্যাথে কত মার্ক থাকবে, 15 মার্ক থাকবে, তোমরা আমায় একটু জানাতে পারবে? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, এই যে যেটা আপনি বললেন বেরিয়েছে, তো ওটা হচ্ছে গ্রুপ সি আর ডি এর, তো মানে ক্লার্কশিপের না, যেটা এটা বলেছিল ক্লার্কশিপ নয়, এটা ক্লার্কশিপ নয়, এটি স্কুল সার্ভিসের, এসএলএসটির। ও আচ্ছা আচ্ছা। ওকে, স্কুল সার্ভিসের, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এর ফর্ম অ্যাপ্লাই হবে, যেটা ওরা সেই 16ই নভেম্বর না কত লাস্ট ডেট দিয়েছিল না, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার নতুন নোটিফিকেশন আজকেই এসেছে, যেখানে আচ্ছা। ফর্ম অ্যাপ্লাই হবে হচ্ছে 3/11/2025 থেকে, আর লাস্ট ওকে। ডেট হচ্ছে 3/12/25। তোমরা কবে ফর্ম ফিল আপ করবে বলে দিচ্ছি আমি। তোমরা 3 তারিখ তো মোটামুটি 6 থেকে 7 তারিখের মধ্যে ফর্মটা অ্যাপ্লাই করে ফেলবে। ঠিক আছে, দেরি করবে না, কারণ ওয়েবসাইটে আবার প্রবলেম হয়ে যেতে পারে। অর্থাৎ নেক্সট মাসের 6 থেকে 7 তারিখের মধ্যে। তো তোমরা কি কেউ বলতে পারবে যে এই যে যে পরীক্ষা, এই পরীক্ষাতে ম্যাথ কত মার্কের থাকবে? সেটাও কি 15 মার্কসের থাকবে? স্যার মনে হয় 15, আমি 60 দেখেছিলাম টোটাল ইংলিশ। হ্যাঁ, মানে ইংলিশের জন্যই যে আমি লিখে রেখেছি যে ইংলিশের হ্যাঁ 15 মার্কস পাক্কা, তো তেমনি হ্যাঁ, ম্যাথও ম্যাথও বোধহয় আছে, 15। আবার জিএসও আছে, আরেকটা কি যেন আছে, মানে 15, 15, 4, 15, 60 এরকম একটা আচ্ছা, সিটে ঠিক রেখেছি। ঠিক স্যার ঠিক। আগের বারে স্যার 15 নম্বরই ছিল। বেশ বেশ, তাহলে খুব ভালো, তাহলে খুব ভালো। হ্যাঁ। ঠিক আছে, শোনো, ম্যাথটাকেও আমি একদম চ্যাপ্টার ওয়াইজই তোমাদের শুরু করব। হ্যাঁ, আর ম্যাথটাকে ইউটিউবে দিয়ে দেবো, যাতে করে সবাই এটা করতে পারে। ঠিক আছে, ওকে। দেখো, ম্যাথের ক্ষেত্রে যেটা হয় কিনা জানো, যাদের ম্যাথ ঠিকঠাক আছে তাদের কোনো ইস্যু নেই, কিন্তু যাদের ম্যাথে একটু দুর্বলতা আছে তাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথটা করতে হবে। এখানে কি কেউ আছো যে আমার থেকে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করেছিলে কোনো এক সময়, যখন আমাদের স্পেসিফিক ম্যাথের ক্লাস চলতো? ম্যাথের ক্লাসটাকে আমি বন্ধ করেছি যদিও, অনেকগুলো জিএস শুরু করার পরে, তো ভাবছি ম্যাথটাকে আমি আবার চালু করব। হ্যাঁ, সো ওটা তোমাদের সময়সীমাটা আমি গ্রুপেই জানিয়ে দেব। আর এই যে ইরেগুলারিটিস হচ্ছে ক্লাসের ব্যাপারে, আমি এটা একটু ক্ল্যারিফাই করি, যেহেতু বুঝতে পারছো যে 5th ডিসেম্বর আমার বিয়ে, তো সেই ক্ষেত্রে একটুখানি নিজের মানে পার্সোনাল লাইফে একটু ব্যস্ততা রয়েছে। আর যেহেতু পরীক্ষার এখনো নোটিশ নেই, সেই জন্য আমি একটুখানি মানে নিজের দিকটাকে একটু ভাবছি। হ্যাঁ, বাকি তোমাদের সকলের কথা কিন্তু আমার মাথায় আছে, এমন নয় যে আমি ভাবছি না, সবটাই ভাবছি। ঠিক আছে, কোশ্চেন সেট এভরিথিং সমস্ত কিছুই রেডি করছি, ওগুলো আমার কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের ইংলিশের অ্যাডভার্বের পার্ট 2। অ্যাডভার্বের পার্ট 2 আমি বলেছিলাম যে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে পার্টস অফ স্পিচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পার্টস অফ স্পিচটা যদি ভালো করে কারো জানা থাকে, একদম কমপ্লিট নলেজ থাকে, তাহলে যে সমস্ত পরীক্ষার্থী ইংরেজি আসে একদম বেসিক গ্রামারটাকার থেকে, সেই জায়গায়
আনসার করা, অনেকেই পারবে না যে আনসারগুলো করতে, সেগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে? তো চলো, অ্যাডভার্বের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডভার্ব থেকে পরীক্ষায় প্রশ্ন করার অনেক জায়গা রয়েছে, সেটা তোমরা আজকে শিখতে পারবে। আমি আগের ক্লাসে যখন করছিলাম তখন আমরা করছিলাম হচ্ছে টাইপস অফ অ্যাডভার্ব, হ্যাঁ কি না বলো দেখি? টাইপস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের প্রকারভেদ করছিলাম না, তাই তো? হ্যাঁ প্রিভিয়াস দাদা। ক্লাসে, হ্যাঁ, ভেরি গুড। দেখো হ্যাঁ দাদা, হ্যাঁ আমি বলেছিলাম, রিলেটিভ অ্যাডভার্বটা বাকি আছে। ঠিক ঠিক, আমি বলেছিলাম যে 9 টাইপস অফ অ্যাডভার্বস রয়েছে। তো প্রিভিয়াস ক্লাসটা ইউটিউবে দেওয়া হয়নি, ওটা আজকে দেখি দিয়ে দেবো এটার সঙ্গে সঙ্গেই। তো 9 টাইপস অফ অ্যাডভার্বস রয়েছে, তার মধ্য থেকে 8টা আলোচনা করেছিলাম, একটা বাকি ছিল, দ্যাট ইজ রিলেটিভ অ্যাডভার্ব, তাই না? রিলেটিভ অ্যাডভার্বসটা বাকি ছিল। চলো হ্যাঁ আজকে এই দাদা। রিলেটিভ অ্যাডভার্বগুলোকে আলোচনা করে তারপরে আমি অ্যাডভার্বের যে পজিশন, হ্যাঁ, এইটা নিয়ে খুব বারবার পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে অ্যাডভার্বকে কোথায় বসাতে হয়, কোন ধরনের অ্যাডভার্ব কোথায় বসে, ভার্বের পরে না ভার্বের আগে, অ্যাডজেক্টিভের আগে না অ্যাডজেক্টিভের পরে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো একদম গ্রামারের যে পার্ট, আমি নোট লিখিয়ে দেবো কিন্তু, হ্যাঁ, যেহেতু এখানে স্লাইডে কিছু নেই, তাই সবাই খাতা পেন নিয়ে বসবে, যে রুলসগুলোকে আমি লেখাবো সেই রুলসগুলোকে লিখবে। আমাদের এই যে যে সিরিজ চলছে না, WBSSC গ্রুপ সি কমপ্লিট ইংলিশ সেকশন, তাই কমপ্লিট ইংলিশ সেকশনের মধ্যে আমি চাইছি পুরো গ্রামারটাকে একবারে কমপ্লিট করে দিতে। তো যে এখানে যতগুলো ক্লাস দেওয়া হচ্ছে, আজকে 5 নম্বর ক্লাস, মানে এগুলো কন্টিনিউ হবে, ঠিক আছে? চলো তাহলে সবাই একটু খাতার উপরে হেডিং লাগাও, রিলেটিভ অ্যাডভার্ব। স্যার হ্যাঁ বলো। বলছিলাম টেন্স করাবেন বলেছিলেন আজকে। টেন্স, হ্যাঁ আচ্ছা, আমি আপনাকে ও মানে কোয়েশ্চেন মানে আচ্ছা, হিসাবে শোনো শোনো, বলেছিলাম। বুঝতে পেরেছি, তাহলে আমি এক কাজ করি, আজকে আমি তোমাদের গ্রুপে টেন্সের নোটটা দিয়ে দিচ্ছি, ওইটাকে একবার পড়ে নিও, তাহলে পরের দিন আমি 10 মিনিট বোঝালেই টেন্স কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল কি বলেছি? না স্যার, নোটটা একজন গ্রুপে দিয়েছিলেন, আমি নোট তুলেছি, শুধু একটু বুঝিয়ে দিলে ও স্যার ওটা হয়ে যাবে। মানে ওই আচ্ছা, আপনার প্লে লিস্টে পরপর মানে ওই ফার্স্ট ক্লাসটা আছে, কিন্তু হুম আপনার হুম, শেষের দিকে বলেছিলেন পরে ক্লাস করিয়ে দেবো, কিন্তু আমি প্লে লিস্টে ওই ওই মানে কোনো ক্লাস পাইনি আর। মানে ও আচ্ছা, সবই অন্য অন্য ক্লাস ছিল, টেন্সের উপরে আর কোনো ক্লাস পাইনি, একটাই হয়েছিল যেটা নোটস দেওয়া ছিল শুধুমাত্র। তাহলে আজকে কি বার হচ্ছে? বৃহস্পতিবার। হ্যাঁ স্যার। তাহলে আগামী স্যাটারডে, হ্যাঁ, সামনের শনিবারের দিন তুমি একবার আমায় নক করো, শনিবারের দিন টেন্সটাকে করাবো, ঠিক আছে? ঠিক আছে আগামী স্যার। শনিবারে, হ্যাঁ। চলো আজকে এটাতেই থাকো, অ্যাডভার্বটাতেই থাকো। চলো তাহলে রিলেটিভ অ্যাডভার্ব, এখন এই রিলেটিভ কথা শুনলে আমাদের মধ্যে একটা কথা মাথায় আসে, কি? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের কথা মাথায় আসে, তাই না? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ অ্যাডজেক্টিভ ক্লজেরই আর একটা নাম কি? অ্যাডজেক্টিভ ক্লজেরই আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। ভেরি গুড, রিলেটিভ ক্লজ। এবার দেখো, যখন আমরা রিলেটিভ ক্লজ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করি, ঠিক আছে, কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা রিলেটিভ ক্লজ ব্যবহার করি, তখন রিলেটিভ ক্লজ যাকে মডিফাই করে, আরো একবার শুনুন, রিলেটিভ ক্লজ যাকে মডিফাই করে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। ওকে, একটু এক্সাম্পল দিয়ে দেখাই। আমি বললাম যে আই নো দ্য বয়, আই নো দ্য বয় হু ইজ ইয়োর ব্রাদার, হু ইজ ইয়োর ব্রাদার, আমি ছেলেটিকে চিনি যে তোমার ভাই। সো এখানে এই যে যে বয়, এই বয়টিকেই এই গোটা ক্লজ ডিসক্রাইব করছে কিনা বলো? এই বয়টিকে এই গোটা ক্লজটা হ্যাঁ ডিসক্রাইব করছে, তাই এই ক্লজটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ বয় হচ্ছে একটা নাউন, তো নাউনকে যে ডিসক্রাইব করে সে হয় অ্যাডজেক্টিভ, তাহলে একটা ক্লজ যখন কোনো একটা নাউনকে ডিসক্রাইব করছে তার মানে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো বা রিলেটিভ ক্লজ বলবো। ওকে, নাও তাহলে রিলেটিভ ক্লজ যাকে ডেসক্রাইব করে সেইটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে বয় হলো কি? বয় হলো আমাদের অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার? অ্যান্টিসিডেন্ট কি বুঝতে পেরেছি? এটাকে আমি এই জন্য বলছি যে আমরা যখন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের সেন্টেন্স লিখি, তখন এই অ্যান্টিসিডেন্ট কখনো এক্সপ্লিসিট কখনো ইমপ্লিসিট হয়ে থাকে। আমি আরেকবার বলি, অ্যান্টিসিডেন্ট দুই ভাবে সেন্টেন্সে থাকতে পারে। এক তো এক্সপ্লিসিট অবস্থায় থাকে,
নাও এক্সপ্লিসিট মানে কি, বাংলায় যাকে আমরা বলি যে স্পষ্ট, স্পষ্ট ভাবে থাকে। আর একটা ইমপ্লিসিট অবস্থায় থাকতে পারে, ইমপ্লিসিট অবস্থায় থাকতে পারে মানে অস্পষ্ট ভাবে থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমি বললাম যে যখন আমরা ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস লিখি তখন দুই ধরনের অ্যান্টিসিডেন্ট আমরা দেখতে পাই, এক তো এক্সপ্লিসিট আর একটা ইমপ্লিসিট। যদি আমরা এই সেন্টেন্সের কথা বলি তাহলে বলবো যে এখানে অ্যান্টিসিডেন্টকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তাই এইখানে এই অ্যান্টিসিডেন্টটি এক্সপ্লিসিট অবস্থায় রয়েছে। কিন্তু এমন এমন সেন্টেন্স রয়েছে যেখানে অ্যান্টিসিডেন্ট ইমপ্লিসিট অবস্থাতেও থাকে, অর্থাৎ আছে কিন্তু লেখা নেই, আন্ডারস্টুড অবস্থায় রয়েছে বা অমিটেড অবস্থায় রয়েছে। ইমপ্লিসিট বলতে আমরা কি বোঝাতে চাইছি? ইমপ্লিসিট বলতে আমরা এটা বোঝাতে চাইছি যে হয়তো এটা অমিটেড অবস্থায় রয়েছে। অমিটেড মিন্স হয়তো তাকে লেখা হয়নি, বা আন্ডারস্টুড অবস্থায় রয়েছে। বুঝতে পারলে? আন্ডারস্টুড অবস্থায় রয়েছে হতে পারে। আমি একটা সেন্টেন্স লিখলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা সেন্টেন্স লিখছি যে একটা এক্সাম্পল আমি লিখছি, সেখানেই বুঝতে পারবে যে অ্যান্টিসিডেন্টটা ইমপ্লিসিট অবস্থায় রয়েছে। যেমন আমি বললাম যে there is where the man lived। খুব ভালো করে খেয়াল করো, there is where the man lived। এইখানে where the man lived এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এবার কথা হলো দাদা, এই যে সেন্টেন্সের মধ্যে এই পার্টটুকুন অ্যাডজেক্টিভ ক্লজ হলো বা রিলেটিভ ক্লজ হলো, ব্যাপারটা তো বুঝলাম না, ঠিক কি না? কারণ এই ক্লজটা মডিফাই করেছে কাকে সেটাই তো বোঝা যাচ্ছে না। there is where the man lived, ওকে? তাহলে এবার এখানে সেই প্লেসটাই নেই, অর্থাৎ এই ক্লজটা যাকে মডিফাই করছে সেই পার্টটুকুন এই সেন্টেন্সের মধ্যে অমিটেড হয়েছে, বা সেই পার্টটুকুন এই সেন্টেন্সের মধ্যে আন্ডারস্টুড অবস্থায় রয়েছে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি এক্সপ্লিসিট করতে চাই অ্যান্টিসিডেন্টকে, তাহলে আমি কি লিখবো? এখানে যদি আমি এটাকে বুঝিয়ে দিতে চাই তাহলে কি লিখবো? আমি লিখবো যে এখানে There আমি is লিখবো, the place, sir. হ্যাঁ, Where there is the place where the man lived। where the তাহলে man জাস্ট lived. এখানে দা প্লেসটা দিয়ে দেব, তাহলে এটা এক্সপ্লিসিট হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এইটা হলো ব্যাপার। তাহলে এইটা বলছি কেন আমি? এইটা বলছি একটু কারণে যে অ্যান্টিসিডেন্ট এক্সপ্লিসিট বা ইমপ্লিসিট দুই ভাবেই থাকতে পারে। তো সেইটাকে মডিফাই করবে যে সে অ্যাডভার্ব হবে। কিভাবে? দেখো, যত ধরনের, আগের দিন তোমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বস লিখেছো তো? ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, ইন্টারোগেটিভ অ্যাডভার্বস এর মধ্যে কি ছিল? সব ডব্লিউএইচ ওয়ার্ড গুলো ছিল, তাই না? হ্যাঁ মানে আমরা যখন ডব্লিউএইচ ওয়ার্ড বলি, আমি বলি যে 7টা মাদার ডব্লিউএইচ ওয়ার্ড আছে। এক হলো হু, তারপরে হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে হুইচ। এই তিনটিকে বাদ দিলে, হু, হোয়াট, হুইচ, এই তিনটাকে যদি বাদ দিয়ে দাও, বাকি যে চারটে রয়েছে কি কি? হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ, তাই না? এই কয়টা, এই চারটেই মনে রাখবে। এদের আনসার হিসাবে তুমি যা পাবে সেটা চোখ কান বুঝে অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে? তাহলে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এদের উত্তরে যা পাবে তুমি সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। এবার এদের সঙ্গে হোয়েনের সাথে এভার যুক্ত করা হতে পারে, হাউ এর সাথে সাম যুক্ত করা হতে পারে, সাম হাউ বলা যেতে পারে, হোয়াই এভার হতে পারে, হোয়েন এভার, হোয়ার এভার, এগুলো হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এদের সঙ্গে যখনই কোনো সাফিক্স যুক্ত হয়, সাফিক্স যুক্ত হয়ে, সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে আলটিমেটলি মিনিংটা সেম সেম জায়গায় থাকে, কিন্তু অ্যাডভার্বি এদের উত্তর খুঁজে পাওয়া যায়। তাই এই যে শব্দগুলো দেখছো, আলটিমেটলি এরা তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু এরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব তখনই হবে যখন এদের দিয়ে আমরা কোনো প্রশ্ন করছি। আমি বললাম যে হোয়েন ডিড ইউ ডু ইট, তার মানে তুমি কখন এটি করেছিলে, এইখানে এটা অ্যাডভার্ব হয়ে গেল। কেমন অ্যাডভার্ব? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ঠিক? কিন্তু এদেরকে দিয়ে যখন আমরা কোনো কোশ্চেন করছি না, বরং কোনো রিলেটিভ ক্লজে ব্যবহার করছি, তাই এই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব গুলো যখন কোনো রিলেটিভ ক্লজে ব্যবহার হয় অ্যাজ আ লিঙ্কার, তখন এইগুলোকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। বুঝেছি কিনা বলো দেখি একবার? আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি,
তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সপ্লিসিট ইমপ্লিসিট এই দুটো জায়গাতেই। সো একটা এক্সাম্পল তো এখানে লেখা আছে, এটা থাক, এটা একটা এক্সাম্পল লেখা আছে, এটা থাকলো। এটারই আর একটা এক্সাম্পল দিয়ে দিই। আমি বললাম যে ডু ইউ নো দ্য টাইম, ডু ইউ নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। এইখানে হোয়েন এটা কি হবে? এখানে হোয়েন কোন পার্টস অফ স্পিচ হবে? ওইখানে কোয়েশ্চেন মার্ক আছে অবশ্যই। কেন কোয়েশ্চেন মার্ক? দেখো যে ডু দিয়ে শুরু হয়েছে, এটার জন্য কোয়েশ্চেন মার্ক হলো। তাহলে ডু ইউ নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, তুমি কি সেই সময়টা জানো কখন সে আসবে? ঠিক, তাহলে এখানে হোয়েনটা হয়ে গেল হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাডভার্ব নাকি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওকে, বুঝেছি। আর এইখানে হোয়ারটা কি হয়েছিল? এখানে হোয়ারটা সেই রিলেটিভ অ্যাডভার্ব হয়েছিল, রিলেটিভ অ্যাডভার্ব হয়েছিল, এখানেও রিলেটিভ অ্যাডভার্ব হলো। এবার ইমপ্লিসিট অবস্থায় দেখো একটা এক্সাম্পল লিখছি। আমি বললাম যে দিস ইজ দ্য প্লেস, ওই এইটাকেই আর কি ইয়ে দিয়ে দিলাম, দিস ইজ দ্য প্লেস where the king lived, where the king lived, this is the place where the king lived। এইখানে দেখো এই প্লেসকে ডিসক্রাইব করছে, সো এটা হয়ে গেল রিলেটিভ অ্যাডভার্ব। আর একটা এক্সাম্পল নিয়ে এখানে আমি বললাম যে ও ইমপ্লিসিটের মধ্যে একটা এক্সাম্পল তো দিদি, এখানে টাইমটা ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে, সো এটাকে এইখানে লেখো, এইটাকে এখানে লেখো। মানে ইমপ্লিসিটের আরেকটা এক্সাম্পল দিতে হবে, তাই তো? মানে ডু ইউ নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, এখানে টাইমটাতে মানে অ্যান্টিসিডেন্টটা তো একেবারেই ইমপ্লিসিট অবস্থায় রয়েছে না, বোঝা যাচ্ছে তো? এক্সপ্লিসিট অবস্থায় রয়েছে, স্পষ্ট রয়েছে, বুঝতে পারছো? ইমপ্লিসিটের একটা এক্সাম্পল দিই তাহলে। আমি বললাম যে ডু ইউ নো হোয়েন হি উইল কাম। দেখো এইখানে টাইমটা কি ইউজ করেছি আমি এই জায়গাটাতে? দ্য টাইমটা কি ইউজ করেছি এখানে? করিনি। না তার মানে তা সত্ত্বেও কিন্তু এটা এই দ্য টাইমটাকে ডিসক্রাইব করছে অ্যাকচুয়ালি এই ক্লজটা, তাই এটা হয়ে গেল আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, আশা করছি রিলেটিভ অ্যাডভার্ব আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। ভেরি গুড, ঠিক। চলো এবার কয়েকটা ব্যাপার বলি। কি ব্যাপার? দেখো কিছু কিছু ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলো একই সাথে অ্যাডভার্বেরও কাজ করে আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে, কিন্তু সেটাকে আমরা বুঝবো কি করে? সেটাকে আমাদের বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সে নিশ্চিত রূপে কোনো না কোনো নাউনকে মডিফাই করবে, বুঝতে পারলে? আর যদি অ্যাডভার্ব হয় তাহলে সে কোনো নাউনকে মডিফাই করবে না, বরং সে কোনো অ্যাকশনকে মডিফাই করবে। ওকে, যেমন আমি তোমাদেরকে দেখাই। সো মুছে দেবো এটা। এইখানের 2 নম্বর এক্সাম্পল একটু থামেন, এটা এখানে লেখো আর এটা এখানে থাক। একটু থামেন দাদা। হ্যাঁ হ্যাঁ, লিখে নাও, এগুলোর প্রপার নোট করো। হয়ে গেছে হয়েছে? সবাই নোট করছো তো এটা? হ্যাঁ। বেশ বেশ। ওকে, তোমরা খাতার মধ্যে এমন করো যে হেডিং লাগাও সাম ওয়ার্ডস used as both adjective
অ্যান্ড অ্যাডভার্ব। এই শব্দগুলো বোথ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এইগুলোর কাজ করে। হ্যাঁ, একটু হেডিং লাগাও। হেডিং লাগিয়ে বা পাশে লেখো ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, আর ডান পাশে লেখো ইউজড অ্যাজ অ্যান ওয়ার্ডস এর পরে কি লিখেছেন বুঝতে অ্যাডভার্ব। পারছি না। Used as both adjective and adverb. Okay, USED এটা used. Some words used as both adjective and adverb. বাপাশে হেডিং লাগাও যে used as an adjective, আর একটা জায়গায় হেডিং লাগাও used as an adverb. ওকে, চলো এরকম কতগুলো শব্দকে আমরা বেছে নিই। যেমন প্রথম একটা শব্দকে আমরা বেছে নিচ্ছি এনাফ। এনাফ, ঠিক আছে। এনাফ শব্দটিকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এক্সাম্পলগুলো খেয়াল করবা। আমি এক্সাম্পল লিখছি যে আই হ্যাভ এনাফ মানি, ফুল স্টপ দিয়ে দাও। আই হ্যাভ এনাফ মানি এর মানে আমার কাছে যথেষ্ট টাকা আছে। ওকে, তাহলে এখানে দেখো এনাফ কথাটি মানিকে ডিসক্রাইব করছে, মিনিং ইজ এনাফ এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, আবার তাহলে সরি, যখন কোনো শব্দ কোনো নাউনকে ডিসক্রাইব করে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়, ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এই এনাফই যখন কোনো অ্যাকশনকে ডিসক্রাইব করবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। যেমন এখানে খেয়াল করো, আমি বললাম যে I have slept enough. I have slept enough এর মানে কি? I have slept enough, আমি যথেষ্ট ঘুমিয়েছি, আর ঘুমাবো না, এরকম একটা সেন্স। ঠিক, তাহলে আমি যথেষ্ট ঘুমিয়েছি, এই এনাফ কথাটি কাকে ডিসক্রাইব করছে? ভার্বটাকে, অ্যাকশনটাকে, একই না? হ্যাঁ, তার মানে এটা অ্যাডভার্ব। ওকে, তাহলে একই জিনিস কোথাও অ্যাডজেক্টিভ কোথাও অ্যাডভার্ব, মাথায় রাখতে হবে কাজটা কি করছে এটার উপরে। ঠিক, লাইন তুলে তোমাদের নিচে দাগ দিয়ে বলবে ফাইন্ড ইটস পার্টস অফ স্পিচ, তখন এটা কাজে লাগবে। চলো আরেকটা শব্দ নাও, নেক্সট দেখো মাছ, MUCH, মাছ। এই মাছ শব্দটিকেও আমরা অ্যাডজেক্টিভ হিসাবে এবং অ্যাডভার্ব হিসাবে দুটোভাবেই ব্যবহার করতে পারি। আমি বললাম যে there is much water in the pond, meaning is এই পুকুরে অনেক জল রয়েছে। there is much water in the pond অর্থাৎ পুকুরটিতে বেশ জল রয়েছে। ওকে, তাহলে এখানে ওয়াটারটাকে ডেসক্রাইব করছে, অনেক জল রয়েছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই মাছই আবার অ্যাডভার্বের কাজ করবে যখন আমরা এটাকে দিয়ে কোনো অ্যাডজেক্টিভকে, কোনো অ্যাকশনকে বা কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করাতে পারবো তখন। দেখো একবার আমি বললাম যে I am feeling much better today. এই সেন্টেন্সটার মানে কি? I am feeling much better today. আমি আজকে অনেক ভালো অনুভব করছি। হ্যাঁ, মানে আমার হয়তো শরীর খারাপ হয়েছিল, তো আজকে আমি একটু ঠিকঠাক আছি, তাই আমি বলছি যে আমি আজকে আগের তুলনায় অনেক বেশি ভালো ফিল করছি। ওকে, সো আই এম ফিলিং মাচ বেটার টুডে। সো এই বেটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে যে ডেসক্রাইব করে সে কি হবে? অ্যাডভার্ব হবে। সো এখানে মাচ এখানে অ্যাডভার্বের কাজ করছে। বুঝতে পারছি আমরা বিষয়গুলো সব? আবার খেয়াল স্যার, করো, হ্যাঁ বলো। হ্যাঁ দাদা। বলো। স্যার বললেন যে অ্যাডভার্বের সময় হচ্ছে অ্যাকশন বোঝায়, অ্যাডজেক্টিভের সময় হচ্ছে কোনটা বোঝায়? দেখো অ্যাডজেক্টিভ মানে কোনো নাউনকে ডেসক্রাইব করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার হ্যাঁ। নাউন বলতে প্রোনাউনও আসবে এর মধ্যে, কারণ যেটা নাউন সেটাই প্রোনাউন। আর রামের জন্যই আমরা হি লিখি, তাই না? ঠিক আছে স্যার, থ্যাংক বেশ, ইউ। এবার আসো লং, LONG, লং। দেখো লং কথাটিকে আমরা জেনে এসেছি যে লং হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু লংকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। কেমন দেখো, 3 নম্বর এক্সাম্পল আমি লিখছি যে
আমাদের যে চাকরি বাকরির যে প্রিপারেশন তোমরা নিচ্ছ, এই প্রিপারেশনটা কি ছোটখাটো না লম্বা? লম্বা। লং লম্বা। টাইম। তাহলে এটা আমরা এমন ভাবে লিখি যে আওয়ার জার্নি, বা আমার এভাবে না লিখি, দাঁড়াও, এভাবে লিখি, দ্য দাঁড়াও, we are doing a long journey. We are doing a long journey, বাস এরকম করে লেখো, সিম্পল রাখো। তাহলে এখানে লং কথাটি কাকে ডেসক্রাইব করছে? জার্নিটিকে না, যে আমাদের জার্নিটা কেমন, আমাদের জার্নিটা অনেক বড়, দীর্ঘ। সো এখানে লং যেহেতু জার্নিকে ডেসক্রাইব করছে, জার্নি নাউন, তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। বা তুমি সরল আরেকটা এক্সাম্পল, যেমন বললাম যে ইট ইজ আ লং স্টোরি, এর মানে গল্পটা অনেক লম্বা, ঠিক না? সো গল্পটাকে ডেসক্রাইব করছে, ইট ইজ আ লং স্টোরি, সো লং অ্যাডজেক্টিভ হয়ে গেল। বেশ, এবার আসো, এটা অ্যাডভার্বের কাজও করতে পারে। কেমন? আমি বললাম, মনে করো যে তোমরা কোনো এক জায়গায় ডাক্তার দেখাতে গিয়েছো, সেখানে প্রচুর লাইন পড়েছে, মানে 5টার সময় গিয়েছো, 9টা বেজে গেছে, তাও তোমার এখনো সিরিয়াল আসতে 10 জন বাকি, 10 জনের পরে তুমি, এরকম একটা পরিস্থিতি, মানে অনেকক্ষণ অপেক্ষা করেছো। তখন আমরা কি বলি? যে আই অ্যাম ওয়েটিং, ওকে, আই এম ওয়েটিং লং, ওকে, ব্যাস ফুল স্টপ দিয়ে দাও। আই এম ওয়েটিং লং, মানে আমি দীর্ঘ সময় ধরে বা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। এখানে ওয়েটিং কথাটি, সরি, এখানে লং কথাটি কাকে ডেসক্রাইব করছে? আই কে, এম কে, না ওয়েটিং কে? ওয়েটিং কে। সো ওয়েটিং ইজ অ্যান অ্যাকশন, ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ, সো অ্যাকশনকে যদি ডেসক্রাইব করে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক। আরো একটা শব্দ দেখো, যেমন লাউড, LOUD, লাউড। সো লাউড, লাউড বুঝতে পারছো, লাউড মানে হচ্ছে চিৎকার করা বা জোরে আওয়াজ করা, এরকম একটা ব্যাপার, সেন্স লাউড। তো এটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি, খেয়াল করো, আমি লিখলাম যে মাই ওয়াইফ স্পিক্স ইন আ লাউড ভয়েস, ওকে, তার মানে আমার স্ত্রী লাউড ভয়েসে কথা বলে, ওকে। সো এখানে লাউড কথাটি কাকে ডেসক্রাইব করছে? ভয়েসকে, তাই নয় কি? সো অ্যাডজেক্টিভ। আবার এখানে দেখো অ্যাডভার্ব কখন হবে। আমি বললাম যে মাই ওয়াইফ স্পিক্স লাউড। এবার বলো দেখি, লাউড কথাটি কাকে ডেসক্রাইব করছে? স্পিক। স্পিক কে। সো এখানে স্পিক্স ইজ অ্যান অ্যাকশন, ইয়েস অর নো? অ্যাকশন। বলছি স্যার, আগে স্যার কি, হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি স্যার আগে এরকম মানে ইংলিশের মানে সেন্টেন্সের ব্যবহার ছিল, মাই ওয়াইফ স্পিক্স লাউডলি, এখানে স্যার এলওয়াইটা এখানে যুক্ত হচ্ছে না? হ্যাঁ, একদমই তাই, মাই ওয়াইফ স্পিক্স লাউড। দেখো, লাউডলি যখন আমরা বলছি, তো লাউডলিও কিন্তু সেম ভাবে ইউজ হয়, ঠিক আছে, ম্যানার অ্যাডভার্ব হিসাবে, ওকে। সো এখানে লাউডকেও তুমি ম্যানার অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করছো, যে আমার ওয়াইফ কেমন কথা বলে? লাউড কথা বলে। সো এটাকে লেখা যায় এভাবে, ওকে, এটা ভুল নয়। হ্যাঁ স্যার, বুঝলাম। এটাকে লেখা যায় স্যার মডার্ন ইংলিশে স্যার কিছু চেঞ্জেস আসছে? নো, এটা আগে থেকেই ছিল। লাউডলি আচ্ছা মানেও আচ্ছা যা, আচ্ছা লাউড মানেও তাই, ওকে, আচ্ছা একই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে স্যার। সো এখানে বলতেই পারতে যে মাই ওয়াইফ স্পিক্স লাউডলি, এটা বলতেই পারতে, আর লাউড বললেও ঠিক আছে, ওকে, হবে। আচ্ছা, তারপর চলো, যে হ্যাঁ, এই কনফিউশনটা তুমি প্রশ্ন করে ভালো করেছো, তাহলে তোমরা এটা খেয়াল রেখো যে লাউড লেখা থাকলে অ্যাডজেক্টিভ আর লাউডলি লেখা থাকলে অ্যাডভার্ব, এই ধারণাটা কিন্তু মনে এনো না, ওকে। এক লাউডই অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, এটাই বলতে চাইলাম।
আচ্ছা, এই এল বাই যুক্ত করার ব্যাপারটাতে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চলো। 5 নম্বরে একটা শব্দ নাও, হার্ড, HARD, হার্ড, ঠিক? এল বাই সবসময় যুক্ত করলেই যে ম্যানার ভার্ব হয়ে যায় তা কিন্তু নয়, মিনিংও চেঞ্জ হয়ে যায়, খেয়াল রাখবা। যেমন 5 নম্বর একটা এক্সাম্পল দিই। আমি বললাম যে আয়রন ইজ আ হার্ড মেটাল। এর মানে কি? আয়রন ইজ আ হার্ড মেটাল, এর মানে আয়রন একটা শক্ত ধাতু, তাই না? তাহলে এখানে হার্ড কথাটি কিসের কাজ করছে? বিশুদ্ধ রূপে অ্যাডজেক্টিভের কাজ করছে। কেন? কারণ মেটালটা হলো নাউন, তাই না? আয়রন কেমন মেটাল? দ্য আনসার ইজ হার্ড মেটাল, সো হার্ড অ্যাডজেক্টিভ। আবার এই হার্ডটাই যখন কোনো অ্যাকশনকে ডিসক্রাইব করবে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন আমি বললাম যে আই ওয়ার্ক হার্ড। বলো দেখি এই হার্ড কথাটা কাকে ডেসক্রাইব করছে? ওয়ার্ককে। ওয়ার্কে স্যার। তার মানে এটা কিন্তু হয়ে গেল অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব। এবার যদি তোমরা এটাকে এভাবে লিখতে, আই ওয়ার্ক হার্ডলি, তাহলে কি হতো? আই ওয়ার্ক হার্ডলি এটা একটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যেত। নেগেটিভ ওয়ার্ড বলতে যখন আমি বলছি হার্ডলি, হার্ডলি মানে অলমোস্ট নট, হার্ডলি মানে অলমোস্ট নট, মানে প্রায় না বললেই চলে। ওকে, অর্থাৎ আমি যখন বলছি আই ওয়ার্ক হার্ডলি, মিনিং ইজ আমি কাজ করিই না, ওই যা শুধু ভাতটা মেখে খেতে হয় ওইটুকুনি কাজ করি, বাকি আর কিচ্ছু করি না, এর মানে দাঁড়ায় এটা। ওকে, সো সবসময় এল বাই যোগ করে ম্যানার অ্যাডভার্ব তৈরি করার টেন্ডেন্সিটা চেঞ্জ করতে হবে আমাদের। ওকে, বুঝতে পারছি ব্যাপারটা? এরকম হ্যাঁ স্যার, বুঝতে পারলাম স্যার। হ্যাঁ, এরকম আরো কয়েকটা শব্দ কি আমি বলবো যে অ্যাডজেক্টিভ হয় আর অ্যাডভার্বস হয় একই ওয়ার্ড? হ্যাঁ স্যার, বলুন। ওকে, ভেরি গুড। তাহলে তোমরা পরপর লিখতে থাকো, আমি এটা মুছে দিই। হ্যাঁ, ঠিক আছে। সবাই তাহলে এবার আমরা কি করব? দাঁড়াও, মাঝখানে একটা দাগ কেটে দিই। এইখানে যা ইউজ করবো আমরা অ্যাডজেক্টিভ হবে, এইখানে যা ইউজ করবো অ্যাডভার্ব হবে। তাহলে 6 নম্বর পয়েন্টে একটা শব্দ নাও, যেমন অনলি শব্দটাকে নাও, অনলি। আচ্ছা, তোমরা দেখি একটু বলো, আমি আগের দিনের ক্লাসে তোমাদেরকে কতগুলো অ্যাডভার্ব লিখিয়েছিলাম, বলেছিলাম যে একমাত্র ওই অ্যাডভার্ব কটাই কোনো নাউনকে ডেসক্রাইব করতে পারে, আমায় সেই অ্যাডভার্বগুলোর নাম বলতে হবে। স্যার আগের ক্লাসে স্যার লাইভ ব্যাচটা স্যার দেখা হয়নি, একটু রেকর্ডেড থাকলে দেখা যেত। হ্যাঁ, পরেই রেকর্ড দিবেন আর কি। দিয়েছিলাম, এবং স্যার তোমাদের দিয়েছিলেন গ্রুপ কি? ডেসক্রিপশনে, তোমাদের গ্রুপ ডেসক্রিপশনে প্রত্যেকটা দেওয়া আছে স্যার, কিন্তু। হ্যাঁ স্যার হ্যাঁ, বলো। আপনি যে কোশ্চেনটা বললেন আরেকবার বলুন, কি বললেন? আমি প্রশ্ন করলাম যে আমি 3টি অ্যাডভার্ব লিখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এই 3টি ওয়ার্ড, একমাত্র এই 3টি ওয়ার্ডই কোনো নাউনকে ডেসক্রাইব করতে পারে। কারণ দেখো, নাউনকে যে ডেসক্রাইব করে সে হয় অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডভার্বও নাউনকে ডেসক্রাইব করতে পারে, আর সেরকম 3টি অ্যাডভার্ব আমি লিখে দিয়েছিলাম। অনলি, ইভেন আর অ্যাট লাস্ট। ভেরি গুড, কিন্তু অ্যাট খাতা দেয়া লাস্ট বললাম নয়, দাদা, অ্যাট লিস্ট। ওকে, ওই অ্যাট অ্যাট লিস্ট। লিস্ট। হ্যাঁ, খুব সুন্দর, মনে রাখবে 3টি অ্যাডভার্বকে মাথায় রাখো। এক হচ্ছে অনলি, ইভেন আর অ্যাট লিস্ট। এই 3টি অ্যাডভার্ব হচ্ছে যা কিনা নাউনকে বা প্রোনাউনকে ডেসক্রাইব করতে পারে, এবং সেটা কিন্তু অ্যাডভার্বই হয়, অ্যাডজেক্টিভ নয়। অনলি রাম ক্যান ডু ইট, এইখানে অনলি কথাটি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। ওকে, এটা মাথায় রেখো একটু। ওকে, চলো তারপরে আসো অনলি শব্দটাকে দেখো। আমি বললাম যে রিমি রিমি ইজ মাই অনলি গার্লফ্রেন্ড। রিমি ইজ মাই অনলি গার্লফ্রেন্ড কি দাঁড়ালো? মানে রিমি আমার একমাত্র গার্লফ্রেন্ড, মানে আমার আর কেউ নেই। ওকে, সো অনলি কথাটা কাকে ডেসক্রাইব করলো? গার্লফ্রেন্ডকে, সো এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, বেশ। এবার দেখো অনলি অ্যাডভার্বের কাজ কখন করবে? খুব সিম্পল। আমি বললাম যে
হি ক্যান only he can only speak Hindi. So what is the meaning of it? He can only সে speak Hindi. একাই একমাত্র হিন্দি বলতে পারে। উম, আচ্ছা, এই জায়গাটাতে আমি আসবো, খুব ভালো বলেছো। না, তোমার বাংলা করাটা সঠিক হয়নি। He সে can স্যার এটা শুধুমাত্র বললাম যে হিন্দি হিন্দি জানে, সে শুধুমাত্র হিন্দি জানে। আচ্ছা, এটাও সঠিক বাংলা হয়নি। He can only speak Hindi. সে শুধুমাত্র হিন্দিতেই কথা বলতে পারে। দ্যাটস অল, একদমই তাই। সে শুধুমাত্র হিন্দিতে কথা বলতে পারে। ওকে, অন্য কোনো ভাষায় সে কথা বলতে পারে না, এটার মানে এটা দাঁড়ায়। ওকে, আচ্ছা, যদি আমি এখানে ফুল স্টপ দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে কি মানে দাঁড়াবে বলো দেখি? হি ক্যান অনলি স্পিক, সে শুধু বলতে পারে। ভেরি গুড, শুধু নট বলতে। রিড অর নট রাইট। ওকে, তার মানে দাঁড়ালো যে শুধুমাত্র শুধু আমি বলতে পারি, লিখতে বা পড়তে পারি না। যেমন আমাদের মধ্যে অনেকেই আছে যারা হিন্দিটাকে শুধু বলতে পারে, তাই না, লিখতে বা পড়তে পারে না, আছে না এরকম? কারণ আমরা তো হিন্দিটা শুনে শুনে শিখেছি, তার বর্ণমালাটা আমাদের জানা নেই বা তার লেখন কৌশল আমাদের জানা নেই, তাই না? এরকম একটা ব্যাপার। তাহলে হি ক্যান অনলি স্পিক মানে সে শুধুমাত্র বলতে পারে। এবার এখানে একটা ব্যাপার আছে, ওই যে বলছিলাম না আজকে তোমাদের আমি পজিশন অফ অ্যাডভার্বস পড়াবো। তো পজিশন অফ অ্যাডভার্বস এর ক্ষেত্রে কিছু কিছু অ্যাডভার্বস আছে যারা যেখানে বসে ঠিক ইমিডিয়েট আফটার ইট তাকেই মডিফাই করে, অন্য কাউকে মডিফাই করে না। আমি একটু বাদেই ওই জায়গাটাতে আসছি। ওকে, চলো, এটা তাহলে কি হলো, এখানে অনলিটা কি হলো? হিন্দিটা কেটে দেবো দাদা, হিন্দিটা কেটে দেবো। অ্যাডভার্ব। হ্যাঁ, মানে আমি বোঝানোর জন্য বললাম, বাকি এক্সাম্পল দুটোই আচ্ছা সঠিক। আচ্ছা। ওকে, এটাও লিখতে পারো, হিন্দিটা রেখেও লিখতে পারো, বা দুটোই লিখে রাখতে পারো, ইট ইজ ইউর চয়েস। দাদা এটা পজিশন হিসাবে অ্যাডভার্ব, কিন্তু আপনি যে ওটা লিখেছিলেন নোটটা, যে ওরা শুধু নাউনকে ডিসক্রাইব করতে পারে, স্পিকটা তো কি বলছে, ভার্ব। হ্যাঁ, অবশ্যই। চলো তারপরে একটা শব্দ নাও, কুইক, QUICK, কুইক। এই কুইক কথাটিকে আমরা জেনারেলি ব্যবহার করি কিসে? অ্যাডভার্বের মধ্যে, বাট এটাকে না আমরা অ্যাডজেক্টিভেও ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম যে দেখবা বাড়িতে আত্মীয় আসলে, যদি বাড়িতে বাচ্চারা থাকে, তাদেরকে দেখবা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তাই না? এবার কিছু কিছু বাচ্চা থাকে টপ টপ করে উত্তর দিয়ে দেয়, আবার কিছু কিছু বাচ্চা থাকে চুপ করে থাকে, কিচ্ছু বলে না, লজ্জা পায়। এরকম হয় কি না? তো মনে করো তোমাদের বাড়িতে এমন কিছু বিচ্ছু বাচ্চা আছে যাদেরকে প্রশ্ন করার সাথে সাথে টপ টপ করে উত্তর দিয়ে দেয়। আচ্ছা, সেই সেন্স থেকে এক্সাম্পলটা আমি লেখার চেষ্টা করছি। আচ্ছা, লেখো মাই সান, বা অন্য কেউ লিখতে চাইলে অন্য কিছু লিখতে পারো। মাই সান গিভস আ কুইক রিপ্লাই। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন ওঠে কি, দাদা এ কেন ব্যবহার করছো? মাই সান গিভস আ কুইক রিপ্লাই, এখানে এ কেন ব্যবহার করছো? বলো, কেন এ ব্যবহার করলাম আমি এখানে? স্যার অ্যাডজেক্টিভের পরে যদি নাউন বসে তার আগে একটা আর্টিকেল বসাতে হয়তো। আচ্ছা, চলো, তুমি ঠিক বলেছো, কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হোক। আমি এখানে দুটো সেন্টেন্স লিখবো, আমাকে বলতে হবে আমি কোন সেন্টেন্সটি সঠিক লিখেছি, কোনটি ভুল, বা দুটোই সঠিক বলতে হবে আমাকে। আমি বললাম যে আই লাভ ম্যাঙ্গো, বা এক মিনিট দাঁড়াও, জেনারেলাইজ বাক্য দিয়ে না দেওয়াই ভালো। আমি বললাম যে আই ইট ম্যাঙ্গো, স্টপ, আই ইট আ ম্যাঙ্গো। বলো এই সেন্টেন্স দুটোর মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল? কি দুটোই সঠিক? নিচেরটা সঠিক, উপরেরটা ভুল স্যার। সাবাস, নিচেরটা সঠিক, উপরেরটা ভুল। এখন কেন? সবসময় মনে রাখবে, যখনই কাউন্টেবল নাউন ইউজ হচ্ছে, কি নাউন ইউজ হচ্ছে? কাউন্টেবল নাউন, অর্থাৎ যে সমস্ত নাউনকে গণনা করা যায়,
কাউন্টেবল নাউন ব্যবহার হলেই তার আগে আর্টিকেল লাগবে। কখন? যখন সেটি সিঙ্গুলার হবে। অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখনই আমরা লিখব তার ইমিডিয়েট বিফোর একটা আর্টিকেল লাগবে, একটা আর্টিকেল লাগবে। সেটা এ হতে পারে, সেটা অ্যান হতে পারে, সেটা দ্য হতে পারে। বুঝতে পারলে? তাহলে এইখানে আ ম্যাঙ্গো লিখতে হবে। শুধু ম্যাঙ্গো লিখলে হবে না, কারণ ম্যাঙ্গোকে গণনা করা যায়, গোনা যায়। ক্লিয়ার? এইটা একটু মাথায় রেখো। এই জায়গা থেকেও কিন্তু পরীক্ষায় এরর কারেকশনের মধ্যে কিন্তু সেন্টেন্স দিয়ে দেয়। তাহলে মাই সান গিভস আ কুইক রিপ্লাই, এখানে রিপ্লাইটা হচ্ছে নাউন, আর এই রিপ্লাইকে রিপ্লাইজ বলা যায় কি না? রিপ্লাইজ, রিপ্লাই অর্থাৎ রিপ্লাই একটা কাউন্টেবল নাউন, এটাকে গণনা করা যায়। ঠিক সেই কারণে এখানে এ লিখেছি, যেহেতু এখানে রিপ্লাই লিখেছি। যদি এখানে রিপ্লাইজ লিখতাম তাহলে এটা দিতাম না। ওকে, তাহলে এখানে রিপ্লাই নাউনকে ডেসক্রাইব করছে কুইক কথাটি। হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ওকে, আবার এটা অ্যাডভার্বের কাজ করবে কখন? দেখো স্যার বললাম, হ্যাঁ বলো। বলছি স্যার, আপনি বললেন রিপ্লাইটা কাউন্টেবল নাউন, এটা কি কাউন্টেবল কিভাবে হলো? দেখো মনে করো যে, খুব ভালো করে শোনো, মনে করো যে তুমি একটা অফিসের বস, ঠিক? সেই অফিসে অনেকগুলো আরটিআই এসছে, অনেকগুলো আরটিআই এসছে। এবার তুমি যে আরটিআই এসছে সেই সমস্ত আরটিআই কে রিপ্লাই দিয়েছো। তাহলে আমি কি বলবো? যে ইউ হ্যাভ রিপ্লাই, ইউ হ্যাভ গিভেন রিপ্লাই, নাকি ইউ হ্যাভ গিভেন রিপ্লাইজ? রিপ্লাইস বলা যাবে, কারণ আমি অনেকগুলোকে তুমি অনেকগুলো রিপ্লাই দিয়েছো, দ্যাটস অল। হ্যাঁ। তো এটা সিঙ্গুলার আর ওটা প্লুরাল, রিপ্লাই না, সিঙ্গুলার। আমি স্যার অ্যাকচুয়ালি বলতে চাইলাম যে ধরুন কেউ আমাকে কিছু ডাকলো, এবার আমি যে রিপ্লাইটা দিচ্ছি সেই হিসেবে আমি ভাবলাম। না, এখানে ব্যাপারটা হচ্ছে, দেখো মাই সান গিভস আ কুইক রিপ্লাই, অর্থাৎ আমার ছেলেটা এতটাই চনমনে বা বাকপটু, ওকে যখনই কেউ কোনো প্রশ্ন করে চটপট উত্তর দিয়ে দেয়। সেই সেন্স থেকে সেন্টেন্সটা লিখেছি। ওকে, ব্যাস ছেড়ে দাও। এখানে আসো 7 নম্বর। এটাকে অ্যাডভার্ব কখন হবে দেখো। আমি বললাম যে শি কেম কুইক, এর মানে কি? শি কেম কুইক, সে দ্রুত এসেছিল। সো এখানে এটা অ্যাডভার্ব হয়ে গেল। কেন অ্যাডভার্ব হলো? কারণ সে কোনো একটা অ্যাকশনকে ডেসক্রাইব করছে, এই কারণে। ওকে, স্যার যদি এলওয়াই বসিয়ে দিই কুইকলির পাশে তাহলেও তো এটা একই মানে থাকছে। হ্যাঁ একই মানে থাকবে, একই মানে থাকবে। ওকে, আচ্ছা, ঠিক। তারপরে দেখো আরেকটা শব্দ নাও, আর্লি, EARLY, আর্লি। সো দেখো যেমন আর্লি মর্নিং বলি না, ইউ শুড কাম আর্লি মর্নিং। সো আর্লি কথাটা কিন্তু এখানে মর্নিং কে ডেসক্রাইব করছে বলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমি আরেকটা এক্সাম্পল লিখি। আমি বললাম যে আই এম অ্যান আর্লি রাইজার, এর মানে কি? আই এম অ্যান আর্লি রাইজার, আই এম অ্যান মানে স্যার আমি আর্লি রাইজার। সকাল সকাল ঘুম থেকে উঠি স্যার। একদমই তাই। এর মানে হচ্ছে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। ওকে, সো এখানে আর্লি কথাটা রাইজারকে ডেসক্রাইব করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। ওকে, আবার এটা যখন কোনো অ্যাকশন, কোনো ভার্বকে ডেসক্রাইব করবে তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব। যেমন হি হি গেটস আপ, হি গেটস আপ আর্লি। এখানে এই গেটস আপ আর্লি কথাটা কাকে ডেসক্রাইব করছে? গেটস আপকে। ইয়েস অর নো? ভার্বকে ডেসক্রাইব করছে, তার মানে এটা অ্যাডভার্ব। ওকে, চলো আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করি। কয়েকটা শব্দ, যেমন ফার্স্ট কথাটা, FAST, ফার্স্ট। ফার্স্ট কথাটিকে যখন দেখো আমি বললাম যে, বলো তো দেখি বর্তমান ভারতীয় দলে একজন ফার্স্ট ক্রিকেটার, ফার্স্ট বোলারের নাম বলো। জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরাহ। তাহলে এটাকেই লিখে রাখো যে জসপ্রীত, জসপ্রীতের ডাবল ই দেয় না, কিন্তু আমরা আই দিলাম। জসপ্রীত বুমরাহ ইজ আ ফাস্ট বোলার। এইখানে ফার্স্ট কথাটা বোলারকে ডেসক্রাইব করছে, মিনিং এটা অ্যাডজেক্টিভ। ওকে, আবার দেখো
যখন এটা কোনো অ্যাকশন, কোনো ভার্বকে ডেসক্রাইব করবে, যেমন বা কোনো অ্যাডভার্বকে বা কোনো অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করবে। আমি বললাম যে তোমরা সবাই পিটি উষার নাম শুনেছো? পিটি উষা, পিটি উষা কে? পিটি উষা ভারতীয় দৌড়বিদ। ব্যাডমিন্টন খেলে, দৌড়বিদ। হ্যাঁ পিটি হ্যাঁ উষা। স্যার, এখন রানার। সভাপতি নাকি হ্যাঁ, কিছু তো পোস্ট পিটি আছে। উষা র্যান ভেরি ফাস্ট। এখানে দেখো ফার্স্ট কথাটা কাকে ডেসক্রাইব করেছে বলো তো? রান কথাটিকে ডেসক্রাইব করেছে, তার মানে এটা অ্যাডভার্ব। ওকে, আবার দেখো, আচ্ছা একটা শব্দ বলো তো দেখি, আমি লিখছি এখানে 10 নম্বরে, লিটল, LITTLE, লিটল। এই লিটলটা কি? লিটল কথাটাকে জেনারেলি আমরা কিসে ব্যবহার করি? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, তাই না? শি ইজ আ লিটল গার্ল, শি ইজ আ, লিখে ফেলো, শি ইজ আ লিটল গার্ল, সে একটা ছোট্ট মেয়ে। এখানে লিটল কথাটা গার্লকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভ হয়ে গেল। কিন্তু এটা অ্যাডভার্বও হয়। কখন হয় অ্যাডভার্ব? যখন আমি বললাম যে, আচ্ছা মনে করো যে তোমাদের ক্লাসে দুটো মেয়ে ছিল, দুটো মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি ভালোবাসতে, কিন্তু সে তোমায় ভালোবাসতো না। কিন্তু আর একটা মেয়ে, সে তোমাকে ভালোবাসতো, কিন্তু তুমি তাকে পছন্দ করতে না তা নয়, করতে অল্প অল্প। এরকম সিচুয়েশন হয় কি না হয় না? না, হয় না স্যার। হয়, হয়। ওই সিচুয়েশন থেকে লিখছি। আচ্ছা তুমি বলছো হয় না, বাকিরা বলো দেখি হয় কি না। হ্যাঁ স্যার, হয়। আমাদের যাকে ভালো লাগে তাদের আমাদের ভালো লাগে না, আবার আমাদের যাকে like করি, ওদের ভালো আমাদের ভালো লাগে না। একদমই তাই। দেখো মানুষ সবসময় বেটার। এবার শুধু এটাকে মানুষ বললে ভুল হবে। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাই সবসময় বেটারকে চয়েস করে, ঠিক আছে? এখন এখানে আমি কিন্তু বলেছি বেটারকে চয়েস করে, বেটারকে চয়েস করে, বেস্ট কে বলিনি, কিন্তু বেটারকে চয়েস করে। এখন বেটারকেই কেন চয়েস করে, গুড বা বেস্ট কে নয় কেন? এই জায়গাটাকে কিছুখানি বুঝে নাও, তাহলে অ্যাডজেক্টিভের সেন্সটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের কাছে 3টে ডিগ্রি আছে, একটা হচ্ছে নর্মাল গুড, আরেকটা হচ্ছে একদম সুপারলেটিভ চরমতম বেস্ট। ওকে, কিন্তু মানুষ সবসময় বেটারটাকে খোঁজে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে মনে করো যে আমার মতন একজন লোক আছে যার মাথায় চুল কম, দেখতে তেমন ইয়ে নয়, সেরকম একটা ছেলে আছে, এরকম ধরো এটা আমি। আর এখানে আরেকটা ছেলে আছে, তার মাথায় সমস্ত চুল টুলও আছে, বেশ মোটামুটি হ্যান্ডসাম, সব ঠিকঠাক। আর এইখানে আছে মনে করো এই এখনকার বলিউডের সব থেকে ফেমাস হিরোকে বলো, এখন বলিউডে ফেমাস হিরো বা বাংলা আর আমাদের এখন সোনু সুদের স্যার ভালো পপুলারিটি আছে। সোনু সুদ, সোনু, আচ্ছা সোনু সুদ, ঠিক, সোনু সুদ। তাহলে এবার একবার কল্পনা করো, আমি হলাম মোটামুটি গুড, ঠিক আছে, আর আমার থেকেও বেটার যে আছে আমার আশেপাশে, মাথায় চুল টুল আছে, বেশ হ্যান্ডসাম, ভালো ইনকাম রোজগার আছে, সে হলো বেটার। আর সোনু সুদ হচ্ছে বেস্ট, ঠিক? তো মানুষ সবসময়, আর এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এই মেয়েটি কাকে চয়েস করবে? মেয়েটির ফার্স্ট চয়েস হবে এটা, সেকেন্ড চয়েস হবে এটা, সে কখনো এদিকে ভাববেও না, কারণ সে জানে এটা ইম্পসিবল। আমি কি ঠিক বলছি? এই জন্যই দেখবে মানুষ সবসময়, স্যার এটা কল্পনার বাইরে হয়ে যাবে তার, একদম এই জন্য সবসময় মানুষ মানে স্যার বেটারকে চয়েস করে। এবার বেটার বলতে মানে কি দাঁড়ায়? ওনাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে স্যার, হ্যাঁ ঠিকই, মানে স্যার বেস্টটাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে স্যার, কিন্তু বাস্তবে সম্ভব নয়। ইয়েস, একদমই তাই। সো মানুষ সবসময় বেটারটাকে চয়েস করে, মিন্স কম্পারেটিভ ডিগ্রিতে চয়েস হয়, এর থেকে ও ভালো, মানে দুজনের মধ্যে যখন কম্প্যারিজন হবে, তার মধ্যে যে সুপিরিয়র হবে অর্থাৎ বেটার হবে, তাকে সে গ্রহণ করবে, দ্যাট ইজ বেটার। নাও কিসের থেকে কি এলাম আমি, এটা আলোচনা করলাম কিসের জন্য? লিটল স্যার লিটিল এক্সাম্পল। হচ্ছিল, লিটিল ব্যাপারে। ও লিটল, শি ইজ, আচ্ছা আচ্ছা, এখন লিটল দিয়ে তাহলে একটা এক্সাম্পল লিখি, আমি ওই সেন্স থেকে লিখি। আমি বললাম যে
আচ্ছা এইখান থেকে এক্সাম্পলটা লিখে 1 মিনিট দাঁড়াও, এটার থেকে। তো এবার মনে করো যে এই মেয়েটি এই ছেলেটিকে পছন্দ করছিল, কিন্তু এই ছেলেটি আবার অন্য জায়গায় এঙ্গেজড, এই ছেলেটি অন্য জায়গায় এঙ্গেজড। তখন এই মেয়েটির বাড়ির লোক বলল, কিরে তোকে দুটো ছেলে দেখালাম, তুই একে পছন্দ করলি কিন্তু এ তো অন্য জায়গায় এঙ্গেজড, তাহলে তো এ পড়ে রইল, এবার কি করবি? তখন মেয়েটি রিপ্লাই দিল এটা যে আই লাইকড হিম লিটল। এর মানে কি? আই লাইকড হিম লিটল এর মানে আমি যে ওকে একেবারে অপছন্দ করি তা নয়, আমি তাকে একটু একটু পছন্দ করি। বুঝতে পারলে? তার মানে দুধের স্বাদ ঘোলে মেটানো হলো। দ্যাটস অল। তাহলে এখানে লিটল কাকে ডেসক্রাইব করলো? এই পছন্দ করাটাকে, অ্যাকশনকে। তার মানে এটা অ্যাডভার্ব। ওকে ওকে, বুঝতে পারছি কি না? বলুন তো। ওকে, দেখো একটা কথা, এবার পজিশন দেখো, অ্যাডভার্বের পজিশন শেখাটা এজন্যই গুরুত্বপূর্ণ। আমি পুরো অ্যাডভার্বগুলো লিখে দেব, অ্যাডভার্ব লিখে দিয়ে তাদের পজিশনগুলোকে বলবো, কিন্তু তার আগে এটা জানো, এখানে যদি আমি এরম লিখতাম যে আই লাইকড লিটল হিম, হতো? না। হতো না। তাই অ্যাডভার্বের পজিশনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। এবার কথা হলো দাদা এই পজিশন কি করে মনে রাখবো? দেখো, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট, এবার কোনগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট? যেগুলো আমাদের ডেইলি লাইফে ইউজ হয়। মনে রাখবে, ডেইলি লাইফে যা ইউজ হয় সেগুলোই আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে জিজ্ঞেস করা হয়, বাকি কিচ্ছু জিজ্ঞেস করা হয় না। হ্যাঁ, সেই বিরাট বড় গ্রামারের খাতা, মনে করো সেই পিএইচডি লেভেলে যে সমস্ত গ্রামার শেখানো হচ্ছে সেই সমস্ত খুঁজে খুঁজে এনে তোমাদেরকে প্রশ্ন করবে এমনটা নয়। একদম ডেইলি লাইফে যেগুলো ব্যবহার হয় ঠিক সেগুলো। সেই জন্য আমি যে এক্সাম্পলগুলো একটু বাদে লেখাতে চলেছি অর্ডার অফ প্রিপোজিশনের মধ্যে বা পজিশন অফ অ্যাডভার্বের মধ্যে, ওখানে আমি লিখে দেবো পজিশন কার কোন জায়গায় হয় ইত্যাদি ইত্যাদি, ব্যাস ছেড়ে দাও। তাহলে আমরা এতক্ষণে কি দেখলাম? আমরা এতক্ষণে দেখলাম যে কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যারা অ্যাডজেক্টিভের কাজ করছে এবং অ্যাডভার্বেরও কাজ করছে। আচ্ছা, এখানে আমি আরো কয়েকটা শব্দকে নিয়ে একটু আলোচনা করি, যেখানে যেমন হার্ডকে হার্ডলি করলে মানে চেঞ্জ হয়ে যায়, লেটকে লেটলি করলে মানে চেঞ্জ হয়ে যায়, নিয়ারকে নিয়ারলি করলে মানে চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? ইজিকে ইজিলি করলে মানে চেঞ্জ হয়ে যায়। এই ব্যাপারগুলোকে আমরা একটুখানি দেখে নিই। ঠিক, চলো তাহলে এটুকুন হয়েছে, মুছে দেবো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার মুছে দিন। বেশ। আচ্ছা, ইংরেজি যখন পড়ছো বা ইংরেজি গ্রামার যখন পড়বে তখন সবসময় মাঝে মধ্যে এই সেন্সটা যখন আসবে তখনই মনে করবে হ্যাঁ আমার কিছু না কিছু শেখা হচ্ছে। কি সেন্স? দেখবা আমি যখনই কোনো কনসেপ্ট বলি সেই কনসেপ্টের সঙ্গে 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 একটা এক্সাম্পল আমার মাথার মধ্যে চলে আসে, লিখে দিই, তাই না? তো এই জিনিসটা তোমাদেরও হচ্ছে কিনা এইটাকে একবার খেয়াল করবা কিন্তু, কারণ গ্রামারের কনসেপ্ট শিখছো অথচ কোনো এক্সাম্পল মাথার মধ্যে আসছে না লিখবার মতো, তাহলে মনে করতে হবে আমাদের কোথাও একটু ঘাটতি থেকে যাচ্ছে। ওকে, আমরা যখন কোনো কিছু শিখছি তখন এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু মানে জন্মজোর দিতে আসিনি, আমরা শিখতে এসছি। জন্মজোর হলে কি হয়, মানে ডেলেবার হিসাবে আসিনি এখানে আমরা, যে দিনের আমার কাজটুকুন করলাম, করার পরে তারপরে যা হলো হলো, তারপরে আমরা ফিরে যাব বাড়িতে, তাই না? এরকম হয় না যেন। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে শোনো, চলো কয়েকটা শব্দ দেখি। যেমন হার্ডকেই দেখি, আমি যদিও হার্ডকে আগে বলেছি, হার্ড ঠিক আছে, কিন্তু হার্ডকে যখন আমি হার্ডলি করে দেব তখন কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আমি বললাম যে হি ওয়ার্কস হার্ড, এর মানে হচ্ছে সে কঠোর পরিশ্রম করে, সে খুব পরিশ্রমী মানুষ, এটা একদম ঠিক। কিন্তু যখনই আমি বলবো যে হি ওয়ার্কস হার্ডলি, এর মানে হচ্ছে এটা কাজই করে না, কুড়ের হদ্দ একদম কাজ করে না। বুঝতে পারছো? কারণ হার্ডলি মিনিং ইজ অলমোস্ট নট, অলমোস্ট নট, একদম না বললেই চলে সেটা। ঠিক। আবার দেখো লেট, যেমন লেট মানে হচ্ছে দেরি করে আসা বা দেরি করা,
লেট মানে ইংরেজিতে যদি বলি তাহলে বলবো যে নট ইন টাইম। লেট মানে কি? লেট মানে নট ইন টাইম, সময়ের মধ্যে না, তার মানে দেরি করেছে সে। কিন্তু যখনই আমি লেটকে লেটলি করব তখনই চেঞ্জ হয়ে যাবে মিনিং। লেটলি মানে কি হয় বলতো? লেটলির ইংরেজি মানে দাঁড়ায় হচ্ছে রিসেন্টলি। লেটলির মানে দাঁড়ায় রিসেন্টলি, মানে সম্প্রতি। একদমই ঠিক বাংলাটা বলেছো, সম্প্রতি। তাহলে আমি বললাম কি যে হি কেম লেট, এর মানে সে দেরি করে এসেছিল। হি কেম লেট এর মানে সে দেরি করে এসেছিল। কিন্তু যদি আমি বলি হি কেম লেটলি, এর মানে হি কেম লেটলি এর মানে এক্ষুনি এসেছে। সে অতি রিসেন্টলি সম্প্রতি এই এসেছিল। মাত্রই সে এসছে। সম্প্রতি এসেছিল, একদমই তাই। ঠিক, এটা করলে হ্যাঁ ঠিক, ভালো বুঝেছো। আরেকটা শব্দ দেখো, এটা দেখে আমরা নেক্সট টপিকে যাব, দ্যাট ইজ নিয়ার। যেমন নিয়ার, নিয়ার মানে হচ্ছে কি? নিয়ার মানে হচ্ছে নট ফার অ্যাওয়ে। ইংরেজিতে যদি মানে বলি কি বলবো? নট ফার অ্যাওয়ে। ওকে, নিয়ার মানে নট ফার অ্যাওয়ে, মানে অনেক দূরে নয়, তার মানে কি? কাছাকাছি, তাই তো? আর যখনই তুমি এটাকে করবা নিয়ারলি, তখন এর মানে কি হয়ে যাবে বলো তো? এর নিয়ারলির মানে হয়ে যাবে ক্লোজলি। ক্লোজলি, বা যেটাকে আমরা বলি না নিকট আত্মীয় বা নিকট বা ঘনিষ্ঠ, এই যে যে শব্দগুলো রয়েছে সেই মানে চলে আসবে। যেমন এক্সাম্পল দিই, আমি বললাম কি যে স্যার আমরা স্যার সাদৃশ্য বোঝাতে স্যার, হ্যালো হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ বলছি বলো, স্যার আমরা সাদৃশ্য বোঝাতে বলি স্যার নিয়ারেস্ট মিনিং। আরেকবার বলো। হ্যালো, বলছি স্যার আমরা কোনো জিনিসের সিমিলার মিনিং বলতেও তো বোঝাই যে নিয়ারেস্ট মিনিং। হ্যাঁ নিয়ারেস্ট, নিয়ারেস্ট বলছো? হ্যাঁ নিয়ারেস্ট মিনিং, হ্যাঁ সেটা হচ্ছে হ্যাঁ স্যার এই নিয়ারেস্ট মিনিং। নিয়ারের, সেটা হচ্ছে এই নিয়ারের সুপারলেটিভ ডিগ্রি। ওকে, নিয়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ারার, নিয়ারেস্ট, এটার সুপারলেটিভ হ্যাঁ ডিগ্রি। কিন্তু এই নিয়ারলি মানে স্যার, হচ্ছে নিকট আত্মীয় বা ঘনিষ্ঠ জন, এরকমই বোঝায়। হ্যাঁ, আমি দুটো এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যেমন আমি বললাম যে আচ্ছা মনে করো তুমি ট্রেনে করে, কারো মাইক অন আছে, মাইকটা অফ করো তো। মনে করো যে আমি কোথাও যাচ্ছি, ট্রেনে ঘুরতে যাচ্ছি। সো ট্রেন থেকে নামার সময় হয়েছে, তো তখন তুমি কি বলবে? যে মনে করো যে কোন স্টেশনে নামবে? একটা স্টেশনের নাম বলো, যে স্টেশনে নামবো। কোন স্টেশন? মনে করো বিরাটে। বিরাটি। আচ্ছা, ভেরি গুড। মনে করো কেউ বিরাটি স্টেশনে নামবে, ঠিক আছে? তো বিরাটি স্টেশন ইজ কোয়াইট নিয়ার, এর মানে কি? বিরাটি স্টেশন ইজ কোয়াইট নিয়ার। এই সবাই রেডি হয়ে নাও, বিরাটি স্টেশন ইজ কোয়াইট নিয়ার। কাছে এসে গেছে। হ্যাঁ, তার মানে বিরাটি স্টেশন কাছে এসে গেছে, তার মানে এটা হচ্ছে নট ফার অ্যাওয়ে, এটা মানে। কিন্তু যখন আমি নিয়ারলি লিখবো, এটা কিন্তু আবার সেই রিলেশনের মধ্যে চলে যাবে, ঘনিষ্ঠতা, নিকটতা, এই জায়গাটা চলে যাবে। মানে কিন্তু সেই কাছে কাছেই রয়েছে, কিন্তু একটা হচ্ছে জায়গা, দূরত্ব, আর একটা হচ্ছে সম্পর্কের মধ্যে রিলেশন। ওকে, যেমন আমি বললাম যে মনে করো যে আজকে কি শুভঙ্কর আছে ক্লাসে? শুভঙ্কর নেই, তো শুভঙ্কর আর সৌরভের রিলেশনটা কি? শুভঙ্কর আর সৌরভের রিলেশনটা হচ্ছে একটা নিয়ারলি রিলেশন, নিয়ারলি রিলেটেড। হ্যাঁ, সো আমরা এরকম লিখছি তাহলে যে শুভঙ্কর, শুভঙ্কর অ্যান্ড সৌরভ। এটা আমাদের ক্লাসে যারা নেই তারা বুঝবে না, আমাদের ক্লাসে যারা আছে তারাই বুঝবে। শুভঙ্কর অ্যান্ড সৌরভ আর নিয়ারলি, সরি, নিয়ারলি রিলেটেড, এর মানে কি? মানে ওদের দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক। একদমই তাই, ওদের দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক। শুভঙ্কর অ্যান্ড সৌরভ আর নিয়ারলি রিলেটেড, তাহলে এখানে এর মানে দাঁড়ায় নিকটতা বা ঘনিষ্ঠতা। আর এখানে কিন্তু কোনো ফিজিক্যাল ডিস্টেন্স নেই। ওকে, বলো দেখি সম্পর্কের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স থাকে নাকি? না, দূরত্বের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স থাকে, 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার। ওকে, বাট রিলেশনের মধ্যে নিয়ারলি। তাহলে যখন আমি ডিস্টেন্সকে দেখাতে চাইবো নিয়ার ইউজ করব, আর যখন আত্মীয়তার মধ্যে একজনের সঙ্গে অপরজনের সম্পর্কের মধ্যে সেটা এখানে নিয়ারলি ব্যবহার করব। ওকে, এই যে ছোট্ট ছোট্ট জিনিস, এই জিনিসগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে।
ওকে, বেশ। তাহলে এবার মনে আসছে যে দাদা এরকম তো অনেক আছে, সেগুলো করিয়ে দাও। আসছে কি মাথার মধ্যে এরকম? হ্যাঁ কিন্তু দরকার নেই ওগুলো। আমাদের ঠিক এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এইটা আমার এই দুটো তিনটে শব্দ মনে পড়লো তাই বললাম। ঠিক, যদি কখনো দেখি না এই বিষয়ে আমাদের কোয়েশ্চেন হতে পারে বা হয়, তাহলে পরে কখনো এই বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, ঠিক, ছেড়ে দাও। আচ্ছা, এবার তোমরা সবাই খাতা পেন নিয়ে নোট করবে। আমি নোট লেখাবো, আর নোট লেখানোর পরে সেটাকে এক্সপ্লেন করব। খাতার মধ্যে হেডিং লাগাও পজিশন অফ অ্যাডভার্বস। পজিশন অফ অ্যাডভার্বস, অ্যাডভার্বস এর পজিশন। ওকে, অ্যাডভার্বস এর পজিশন, পজিশন অফ অ্যাডভার্বস। চলো, 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর 2 নম্বর এরকম করে করে লিখবে। 1 নম্বর পয়েন্ট, সবাই প্রস্তুত লেখার জন্য? এক নম্বর পয়েন্ট খুব বেসিক পয়েন্ট, সবাই লেখার জন্য প্রস্তুত? বলবো? হ্যাঁ লেখো অ্যাডভার্ব সাধারণত, অ্যাডভার্ব সাধারণত, অ্যাডভার্ব সাধারণত অ্যাডভার্ব সাধারণত ভার্ব, কমা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। একদম বেসিক পয়েন্ট প্রথমে লিখলে। এবার ফুল স্টপ দিয়ে লেখো। এবার এখানে মনে রাখতে হবে, এবার এখানে মনে রাখতে হবে, দাদা প্রথম লাইনটা বলেন তো, আমার হেডফোন ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা প্রথম লাইনটা একবার বলো তো। স্যার অ্যাডভার্ব সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। একদম বেসিক যেটা অ্যাডভার্ব অ্যাডভার্ব, সম্পর্কে আমরা যেটা জানি সেটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে, চলো তাহলে লেখো। আমি একটা মেসেজ দেখে আমি ভুলে গেলাম। এই প্রথম পয়েন্টটা আরেকবার বলো না, কি বললাম? স্যার হচ্ছে অ্যাডভার্ব সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। খুব সুন্দর। তারপর একটুখানি এখানে ফুল স্টপ দিয়ে লেখো। এখানে মনে রাখতে হবে, এখানে মনে রাখতে হবে অ্যাডভার্ব সাধারণত, এখানে মনে রাখতে হবে অ্যাডভার্ব সাধারণত অ্যাডজেক্টিভস বা অন্য অ্যাডভার্বের আগে বসে। মানে কি বললাম? অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের আগে বসে। অর্থাৎ কোন একটা অ্যাডভার্বকে দিয়ে তুমি অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে চাইছো, তাহলে তাকে আগে বসাতে হবে। একটা অ্যাডভার্বকে দিয়ে অন্য কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে চাইছো, তাহলে তাকে আগে বসাতে হবে। যেমন এক্সাম্পলগুলো ইম্পর্ট্যান্ট, এক্সাম্পল লিখবে, প্রত্যেকটা পয়েন্ট লিখবো, তারপরে কিন্তু এক্সাম্পলগুলো মাস্ট। যেমন লেখো যে, আমি বললাম যে বললাম ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট টুডে, অর্থাৎ আজকে খুব গরম। এখানে হটটা হলো অ্যাডজেক্টিভ। কতটা গরম? ভেরি গরম, সরি ভেরি হট। সো এই ভেরি কাকে ডিসক্রাইব করলো? হটকে, অ্যাডজেক্টিভকে। তাহলে কোথায় বসলো? অ্যাডজেক্টিভের আগে বসলো। পজিশনটা খেয়াল রাখবে। আবার যদি কোনো অ্যাডভার্বকে ডিসক্রাইব করে, তাহলে সেই অ্যাডভার্বের আগে বসবে। যেমন রাম সিংস ভেরি সুইটলি। রাম সিংস ভেরি সুইটলি, এখানে সুইটলিটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বের আগে ভেরি বসেছে। তাহলে প্রথম পয়েন্টে আমরা বললাম কি, যে অ্যাডভার্ব সাধারণত অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে।
ফুল স্টপ দিয়ে তারপরে লিখলাম যে এই অ্যাডভার্ব সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বস এর আগে বসে। ক্লিয়ার হয়েছে প্রথম পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট ইজ ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে প্রথমটা। ভেরি গুড। না, দ্বিতীয় পয়েন্ট লেখো। দ্বিতীয় পয়েন্টে লেখো অ্যাডভার্বের ব্যবহার ইনট্রানজিটিভ ভার্বের পরে করা হয়। অ্যাডভার্বের ব্যবহার ইনট্রানজিটিভ ভার্ব এর পরে করা হয়। অ্যাডভার্বের ব্যবহার, হ্যাঁ অবশ্যই, ইনট্রানজিটিভ, INTRANSITIVE, ইনট্রানজিটিভ ভার্বের পরে করা হয়। অ্যাডভার্বের প্রয়োগ ইনট্রানজিটিভ ভার্বের পরে করা হয়। যেমন এক্সাম্পল লেখো। আমি বললাম যে হি স্পোক লাউডলি। এই দেখো তোমার সেই লাউডলি চলে এসছে। এবার তুমি যদি এখানে বলতে হি স্পোক লাউড, সেটাও সঠিক। তাহলে হি স্পোক লাউডলি একই কথা। তাহলে স্পোকটা কি? একটা ইনট্রানজিটিভ ভার্ব, ওকে, তারপরে লাউডলি বসছে। আমি বললাম যে শি কেম লেট, সে দেরি করে এসেছিল, সো লেট কেম ইনট্রানজিটিভ ভার্বের পরে বসেছে, ওকে। আমি বললাম যে আই স্লেপ্ট সাউন্ডলি, আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম। আই স্লেপ্ট সাউন্ডলি, আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম। এখানে দেখো স্লেপ্ট কথাটা ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে বসেছে। অর্থাৎ এটা তো আমি তোমাদের শুরুর ক্লাসগুলোতে বলেছি যে ইনট্রানজিটিভ ভার্বের ইমিডিয়েট আফটার যা কিছু বসে তা সব অ্যাডভার্ব হয়, ঠিক না? সো 2 নম্বর পয়েন্ট কি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার এটা ক্লিয়ার হয়েছে। স্যার এরকম স্যার এক্সাম্পল প্রচুর পড়েছিলাম ছোটবেলায়। ভেরি গুড। চলো 3 নাম্বার পয়েন্ট লেখো। 3 নাম্বার পয়েন্ট লেখো। আচ্ছা, এটা তো গেল ইনট্রানজিটিভ ভার্বের ইমিডিয়েট আফটার অ্যাডভার্ব বসবে। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের ইমিডিয়েট আফটার অ্যাডভার্ব বসবে, এটা গেল। যদি ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে কি হবে? খুব ইম্পর্ট্যান্ট। দেখো ভাই, ইনট্রানজিটিভ ভার্বের কি অবজেক্ট হয়? উত্তর হলো না, তাই না? কিন্তু ট্রানজিটিভ ভার্ব যদি হয় তাহলে তার অবজেক্ট হয় কি না হয় না বলো তো? তো সবসময় মাথায় রাখবে যে ট্রানজিটিভ, যদি কেউ ট্রানজিটিভ না জানো তো প্রিভিয়াস ক্লাসগুলোকে একটু দেখবে। দেখো, ট্রানজিটিভ ভার্বের ইমিডিয়েট আফটার তার অবজেক্টকে বসাতেই হবে। অর্থাৎ তুমি একটা ট্রানজিটিভ ভার্ব লিখেছো অথচ অবজেক্ট লেখোনি, তার মানে তুমি মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়েছো, এরকম অপরাধ হয়েছে। আরেকবার বলি কথাটা, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসাতেই হবে। এবার যদি তুমি কোথাও কোনো ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করো এবং তারপরে অবজেক্ট লেখনি, তাহলে তুমি কোন অপরাধ করেছো? মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেওয়ার অপরাধ করেছো, এরকম গুরুতর অপরাধ হয়েছে। এখন এটা দেখে তোমরা কিন্তু আমায় একটা প্রশ্ন করতে পারো, এই স্ক্রিনেই আছে, করতে পারবে? এরকম অপরাধ আমিও মনে হয় করেছি, কিন্তু আমি ওটা অপরাধ করিনি, বুঝিয়ে দেব। বলো দেখি, স্ক্রিনেই দেখতে পাচ্ছ তোমরা। দ্বিতীয় যেটা আছে সি কেম লেট, কোথায় এসেছে সেটা তো উল্লেখ না নেই, না অবজেক্ট ভাই, উল্লেখ নেই। দেখো যেটাকে আমি সার্কেল করলাম, রাম সিংস ভেরি সুইটলি। আচ্ছা, সিংস কেমন ভার্ব? সিং মানে গাওয়া, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? বলো। ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। সিং মানে প্রশ্ন করো কি গায়, কাকে গায়? ট্রানজিটিভ। তাহলে এরপরে তো অবজেক্ট বসানোর উত্তর দরকার ছিল আ সং, তাহলে কেন বসাওনি দাদা এখানে? তাহলে তো তুমি মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিলে না। আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করো তো, সিংস মানে গাওয়া, তাই না? আচ্ছা, মানুষ কি গল্প গায়? শোনে। মনে স্যার তাহলে কি গায়? গান। গান গায়। Is it universally established? Yes or no? ইয়েস। Hence এখানে a song না লিখলেও, এর অবজেক্টটা না লিখলেও
অলরেডি আন্ডারস্টুড। ওকে, স্যার এই উদাহরণটা একটু বলুন না, আই স্লেপ্ট, তারপর কি লেখা আছে? কোথায়? ওই যেখানে আছে না, শি কেম লেট, তারপর নিচেরটা। ও, এই যে একদম নিচেরটা সাউন্ডলি। দাঁড়াও, আচ্ছা, আমারই ঠিক আছে। লেখার সমস্যা হচ্ছে। SOUNDLY, সাউন্ডলি। ওকে, সাউন্ডলি মানে কি? সাউন্ডলি মানে ডিপ, ডিপলি। ওকে, গভীর ঘুমে ঘুমকে আমরা বলি সাউন্ড স্লিপ। ওকে, মনে করো কেউ গভীর ঘুমে ঘুমিয়ে আছে, সেটাকে আমরা সাউন্ড স্লিপ বলি। সাউন্ড কথার অর্থটাই হচ্ছে ডিপ। হ্যাঁ, যেমন বলে না ইট হ্যাজ আ সাউন্ড মিনিং, এর মানে এর একটা ডিপ মিনিং আছে, এর একটা অন্তর্নিহিত গূঢ় মিনিং আছে। ওকে, সাউন্ড মানে শুধু শব্দ নয়, সাউন্ড মানে গূঢ়, গভীর, এমন সেন্সও হয়। ওকে, বেশ, ছেড়ে দাও। চলো চলো তাহলে ক নম্বর পয়েন্ট হলো ভাই, কি বলছো? হ্যাঁ, 2 নম্বর পয়েন্টে কি বলেছি? অ্যাডভার্বের ব্যবহার ইন্টারজেক্টিভ ভার্বের পরে করা হয়। অ্যাডভার্বের ব্যবহার ইন্টারজেক্টিভ ভার্বের পরে করা হয়। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট লেখো। এবার 3 নম্বর পয়েন্ট লেখো। লেখো, যদি বাক্যে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার হয়, যদি বাক্যে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার হয় তাহলে, যদি বাক্যে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার হয় তাহলে অ্যাডভার্বের পজিশন হবে। যদি বাক্যে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার হয় তাহলে অ্যাডভার্বের পজিশন হবে, দিয়ে এরকম কোলন দাও, কোলন দিয়ে লেখো ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। কি বুঝলে ভাই? যদি বাক্যে ট্রানজিটিভ ভার্বের ব্যবহার হয় তাহলে অ্যাডভার্বের পজিশন হবে ট্রানজিটিভ ভার্ব, তারপরে তার অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব। ওকে, আর ইউ গেটিং মাই পয়েন্ট? ভেরি গুড। তাহলে এক্সাম্পল লেখো। আমি বললাম যে, দেখো খুব ভালো করে বোঝো, আমি বললাম যে she attacked boldly, এই কথাটা যদি আমি বলি, আমি কি ঠিক করলাম? she attacked boldly, আমি কি ঠিক করলাম, ঠিক লিখলাম? the answer is no. কেন? স্যার আপনার অবজেক্টটা নেই, স্যার অবজেক্টটা নেই স্যার। অ্যাটাকড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। অ্যাটাক মানে আক্রমণ করা। কাকে আক্রমণ করা? শত্রুদেরকে আক্রমণ করা। তাহলে একটা ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট অবশ্যই লিখতে হবে, তা না হলেই ভুল হয়ে যাবে। তাহলে she attacked, ওকে, her enemy, অবজেক্টটা দিয়ে দাও। she attacked her enemy boldly, এবার হলো। তাহলে এই দেখো, এই হলো ট্রানজিটিভ ভার্ব, এই হলো তার অবজেক্ট, আর এই হলো অ্যাডভার্ব। উপরের কনস্ট্রাকশনটা মিলেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। আবার দেখো আরেকটা সেন্টেন্স লেখো, আই ডু মাই ডিউটি, I do my duty carefully, I do my duty carefully। দেখো, do হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, my duty হচ্ছে অবজেক্ট, আর এটা হলো অ্যাডভার্ব। ওকে, তাহলে ট্রানজিটিভ ভার্ব যদি বাক্যে থাকে তাহলে অ্যাডভার্বের প্রয়োগ হবে ইমিডিয়েট আফটার ইটস অবজেক্ট। ওকে, রুল নাম্বার 4, রুল নাম্বার 4 লেখো, অ্যাডভার্বের ব্যবহার সাধারণত অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে হয়।
অ্যাডভার্বের ব্যবহার সাধারণত অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে হয়। ফুল স্টপ। খেয়াল করবে কি লিখলে, পয়েন্টটা একবার পড়ো দেখি কেউ। অ্যাডভার্বের ব্যবহার সাধারণত অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে হয়। সাবাস। দেখো আমি এখানে দুটো সেন্টেন্স লিখবো, তোমাদের বলতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। আমি বললাম যে মনে করো যে তোমাদের স্কুলে একজন শিক্ষক ছিলেন, বা মনে করো যে তোমাদের, আচ্ছা স্কুলে ওইটাই এক্সাম্পল দিই, মনে করো তোমাদের স্কুলে একজন শিক্ষক ছিলেন, যে শিক্ষককে তার শিক্ষকতার, ভালো শিক্ষকতার জন্য একটা মানে রাজ্য স্তর একটা সম্মান তাকে দেওয়া হয়েছিল, মানে রাজ্য সরকার একটা সম্মান দিয়েছিল, এরকম একটা বঙ্গরত্ন বা এরকম কিছু একটা সম্মান দিয়েছিল। সো এই সেন্স থেকে আমি একটা এক্সাম্পল লিখছি যে our teacher is highly honored, আর our teacher is honored highly। কোনটা সঠিক কোনটা ভুল? ফার্স্টেরটা ঠিক। একদমই তাই, এটা ঠিক এটা ভুল। কেন? কারণ অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব এই দুটোর মাঝখানে থাকতে হবে অ্যাডভার্বটিকে। ওকে, কিন্তু এইখানে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, এইখানে মেইন ভার্ব রয়েছে, অ্যাডভার্ব বেরিয়ে গেছে বাইরে, এমন করলে হবে না। তাহলে সাধারণত অ্যাডভার্বের প্রয়োগ আমরা অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে করি। তাহলে এরকম আর কতগুলো এক্সাম্পল লেখো। আরেকটা এক্সাম্পল লেখো যে মনে করো যে তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে, হ্যাঁ, ট্রেনে করে কোথাও চলে যাচ্ছে, বেশ কয়েকদিন পরে সে আবার ফিরবে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা তাকে কি বলবে? বলবে না যে আমি তোমাকে নিশ্চিতভাবে মিস করব, বলবে না? তো সেই সেন্স থেকে আমরা একটা এক্সাম্পল লিখছি যে I shall miss you certainly, এটা একটা বাক্য। I shall certainly miss you, কোনটা লিখবে? ওপরেরটা না এটা? নিচেরটা লিখবে, এটা লিখবে না। ওকে, কেন? কারণ অক্সিলিয়ারি ভার্ব আর এই হলো মেইন ভার্ব, এই দুটোর মাঝখানে অ্যাডভার্বকে রাখতে হবে, এটাই নিয়ম। আশা করছি এবার আমরা সবাই বুঝতে পারছি। মনে করো আরো একটা এক্সাম্পল বলছি। মনে করো যে তোমাদের বাড়িতে চুরি হয়েছে, আর একটা লোক তোমাদের বাড়িতে নিয়মিত আসতো, যে লোকটাকে তোমার বোন পছন্দ করতো না, সে তোমাদেরকে বেশ কয়েকবার বলেওছে যে এই লোকটার কিন্তু হাতের স্বভাব ভালো না, ও কিছু না কিছু চুরি টুরি করে, হ্যাঁ, কিন্তু তোমরা কেউ তাকে পাত্তা দাওনি। তো এরকম তোমাদের বাড়িতে একবার চুরি হয়ে গেছে, আর পরে জানা গেছে যে হ্যাঁ ওই লোকটাই চুরিটা করেছে। তখন দাঁড়িয়ে তোমার বোনের সম্পর্কে একটা কথা, একটা এক্সাম্পল লিখছো যে she, মানে সেই তোমার বোন, has told us this, সে আমাদেরকে এই সমস্ত বলেছে। ওকে, এবার মাঝে মাঝে সে বলতো কিনা অফেন ঢুকিয়ে দাও এখানে। তাহলে দেখো এই যে অফেনের ইউজটা হলো, তাহলে অফেনটা হচ্ছে অ্যাডভার্ব, কোথায় বসলো? অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। বুঝা যাচ্ছে? তাহলে she has often told us this। এবার এই অফেনকে তুমি অন্য যে কোনো জায়গায় বসাবে, এটা কিন্তু
ভুল হয়ে যাবে। ওকে, আশা করছি তাহলে 4 নাম্বার পয়েন্ট ক্লিয়ার হয়েছে সবার। হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে। বেশ, এবার তাহলে লাস্ট একটা পয়েন্ট লিখে আজকে শেষ করি নাকি? নেক্সট ক্লাসে বাকিটা হ্যাঁ শোনো, নেক্সট ক্লাসে একটা বোন টেন্স সম্পর্কে জানতে চাইলো, ওকে আমি প্রথম 10 মিনিটে একটু টেন্সটাকে বোঝাবো, তারপর এটাকে আবার কন্টিনিউ করব। ওকে, তো লাস্ট পয়েন্টটাকে লেখো। লেখো, বাক্যে যদি দুটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়, বাক্যে যদি দুটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়, বাক্যে যদি দুটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয়, তাহলে 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 অ্যাডভার্ব ওই অক্সিলিয়ারি ভার্ব দুটির মাঝখানে বসবে। তাহলে অ্যাডভার্ব ওই দুটি অক্সিলিয়ারি ভার্বের মাঝখানে বসবে। হয়েছে? দেখো, একটা এক্সাম্পল লিখছি। I shall ever be obliged, okay, to you. খেয়াল করো, শ্যাল আর বি এর মাঝখানে বসেছে এভার কথাটা, অ্যাডভার্ব। ওকে, তাহলে যখন দুটো অক্সিলিয়ারি ভার্ব আসছে, তো অ্যাডভার্ব সবসময় দুটো অক্সিলিয়ারি ভার্বের মাঝখানে বসবে। ওকে, আর এটা কোথায়? এই ফিউচার টেন্সের এই সমস্ত গুলোর মধ্যে দেখতে পাবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা ব্যাপার আছে, আমি তোমাদেরকে এটা বললেই দেওয়াই ভালো। বিষয়টা হলো, তোমরা আমায় বলতে পারো যে অবলাইজটা কি এখানে ভার্ব না অন্য কিছু? মাথায় রেখো, এখানে অবলাইজটা কিন্তু ভার্ব নয়, এখানে অবলাইজটা হলো অ্যাডজেক্টিভ মনে হচ্ছে। ওকে, হ্যাঁ 100% অ্যাডজেক্টিভ। তাহলে এবার কথা হলো, দাদা মেইন ভার্ব ছাড়া কি সেন্টেন্স হতে পারে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বি যখন এখানে বসেছে তাই এটাকে আমি মেইন ভার্ব ধরছি, কিন্তু আসলে এটা বিটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে অক্সিলিয়ারি ভার্ব না, বিটা এখানে মেইন ভার্বেরই কাজ করছে। তবুও যেহেতু দেখতে দুটোকেই অক্সিলিয়ারি ভার্বের মতন লাগছে, তাই আমি এমনটা বললাম। ওকে, চলো তারপর লেখো। ও আচ্ছা, ছাড়ো, আজকে এই পর্যন্তই থাক তাহলে। এই বিষয়টাকে আমি আরো একটু এলাবোরেট করতে চাই, আমাকে আরো সেই 700 রামায়ণ পড়াতে হবে, আমি ওটাতে যাচ্ছি না। তবুও মাথায় রাখো, যেখানে বিটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নয়, সরি মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব নয়, এটা মেইন ভার্ব হিসেবে এখানে কাজ করছে, কিন্তু তা সত্ত্বেও এটাকে আমরা অক্সিলিয়ারি কেন বললাম? দেখতে লাগছে তাই। ওকে, আচ্ছা ছেড়ে দাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে দেখা হবে শনিবারের দিন। এর আগে গুড নাইট কালকে স্যার। কিন্তু তোমাদের জেনারেল সায়েন্স পড়াবো, হ্যাঁ, ফিজিক্সের। ঠিক আছে? ওকে, গুড নাইট।